স্পষ্টভাবে একটা ডুয়েল গেম পলিসি আমরা দেখতে পাচ্ছি। ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা তার বক্তব্য সমর্থন করছি না, কিন্তু তাদের অনুমতি নিয়েই তো দিল্লিতে এইরকম একটা কনফারেন্সে বক্তব্য দিতে পেরেছেন শেখ হাসিনা। উদাহরণস্বরূপ ধরুন, বাংলাদেশে যদি কোনো সেমিনার হয়, সেটা বেসরকারি পর্যায়ে হোক, সেইখানে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতা নিয়ে আলাপ আলোচনা হয়, সেটা কি ভারতের জন্য স্বস্তিদায়ক হবে? তখন ভারত প্রশ্ন উঠালে আমরা যদি বলি, সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতা বা স্বাধীনতা নিয়ে এখানে কি আলাপ আলোচনা হয়েছে সেটা আমরা সমর্থন করছি না, গণ অভ্যুত্থানের সঙ্গে যে হত্যাকাণ্ড হয়েছে তার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে আশ্রয় না দিয়ে বরং প্রত্যার্পণ যে আইন আছে সেই আইন অনুযায়ী কূটনীতির পদক্ষেপ অনুযায়ী তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। দিল্লিতে বসে শেখ হাসিনার যেই সংবাদ সম্মেলনটি, সেটি আসলে বাংলাদেশে কতটা আলোচিত হচ্ছে এবং বাংলাদেশের অবস্থান কতটুকু যৌক্তিক হয়েছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সাইফুল ভাইয়ের প্রতি অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। ভারতের তরফ থেকে যে ব্যাখ্যাটা বারবার দেওয়া হচ্ছে যে আমরা তো শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছি না, বা শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন দিল্লির কনফারেন্সে সেই বক্তব্যকে সমর্থন করছি না, কিন্তু এখানে স্পষ্টভাবে একটা ডুয়েল গেম পলিসি আমরা দেখতে পাচ্ছি। ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা তার বক্তব্য সমর্থন করছি না, কিন্তু তাদের অনুমতি নিয়েই তো দিল্লিতে এইরকম একটা কনফারেন্সে বক্তব্য দিতে পেরেছেন শেখ হাসিনা। উদাহরণস্বরূপ ধরুন, বাংলাদেশে যদি কোনো সেমিনার হয়, সেটা বেসরকারি পর্যায়ে হোক, সেইখানে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতা নিয়ে আলাপ আলোচনা হয়, সেটা কি ভারতের জন্য স্বস্তিদায়ক হবে? তখন ভারত প্রশ্ন উঠালে আমরা যদি বলি, সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতা বা স্বাধীনতা নিয়ে এখানে কি আলাপ আলোচনা হয়েছে সেটা আমরা সমর্থন করছি না, কিন্তু ঢাকা যদি অনুমতি না দেয় তাহলে বাংলাদেশের কোনো গ্রুপ, কোনো গোষ্ঠী, অ্যাসোসিয়েশন বা কোনো সংগঠন কি এইরকম সভা সেমিনার করতে পারবে? ঠিক একইভাবে তো বলা যায় যে দিল্লিতে যে কনফারেন্স হয়েছে এটার অনুমতি তো দিল্লির প্রশাসন দিয়েছে। সুতরাং যে ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি সেটা খুবই দুঃখজনক। রণধীর জয়সওয়ালকে আজকেও জিজ্ঞেস করা হলো, কদিন আগেও জিজ্ঞেস করা হয়েছে, একই ধরনের বক্তব্য দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমত 2 বছর ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন, আপনারা এখন পর্যন্ত আমাদেরকে কনভিন্স করতে পারেননি যে কোন স্ট্যাটাসে শেখ হাসিনাকে সেখানে জায়গা দিয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে, তিনি সেখানে অবস্থান করে অনবরত ফোন কনফারেন্স করছেন, নানা ধরনের কথা বলছেন, সবগুলোই উস্কানিমূলক। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে এটাকে তো মেনেই নিতে পারছেন না তারা। এর সঙ্গে আমাদের প্রতিবেশী যদি ভারত এই ধরনের পৃষ্ঠপোষকতা দেয় তাহলে খুবই দুঃখজনক। যেমন একটা বয়ান ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে, মানে ভারতের পাশে আরেকটা পাকিস্তান। খুবই দুঃখজনক। আমরা মুক্তিযুদ্ধ করে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি, আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই ধরনের মন্তব্য আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীতে যায় এবং আমাদের যে জন আকাঙ্ক্ষা সেটার সম্পূর্ণভাবে বিপরীত। সুতরাং এইরকম বয়ান ছড়িয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে খাটো করা যাবে না। দেখুন, যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের তরফ থেকে বারবার নোটিশ করার পরেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো ধরনের সুস্পষ্ট জবাব দেওয়া হয়নি। এ পর্যন্ত 4 বার বাংলাদেশের পক্ষ থেকে চিঠি লেখা হয়েছে কূটনৈতিক পন্থা অবলম্বন করে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেন, এবং সর্বশেষ 1 মাস আগে আরেকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আমরা ফেরত চেয়েছি। সেই সব বিষয়ে কিন্তু কোনো কথা নেই। কিন্তু কি নিয়ে কথা হচ্ছে? কথা হচ্ছে যে বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে, বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে। আচ্ছা, আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে তো সুস্পষ্টভাবেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যেটা জাতিসংঘের প্রতিবেদনে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো জাতিসংঘের এইরকম একটা তদন্ত প্রতিবেদন থাকার পরেও ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে আশ্রয় দিয়ে দিল্লি কিন্তু আমাদের অপ্রতিবেশী সুলভ আচরণ করছে। ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নেই, বরং আমি সবসময় এটা মনে করি যে বাঙালি মুসলমান এবং হিন্দুরা ভারতবর্ষ নির্মাণে এখন যে ভারতের অবকাঠামো দেখছি, উন্নয়ন অগ্রগতি দেখছি, যদি আমি 300 বছরের ইতিহাসকে সামনে রেখি, আমরা বাঙালি মুসলমান এবং হিন্দুরা ভারতকে গড়ে তুলেছি। ভারতের জনগণের দুঃখে আমরা যেমন কষ্ট পাই, একইভাবে আমাদের সমস্যাতেও
তারাও বিভিন্ন সময় প্রতিবাদ মুখর হয়ে ওঠে। সমস্যাটা হচ্ছে বাংলাদেশের উপর চাপিয়ে দেয়া দিল্লির একতরফা আধিপত্যবাদী নীতি। এই যে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে যে নিন্দাটা জানানো হয়েছে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পরে, সেখানে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। বাংলাদেশ আউটরিচড এরকম বলা হয়েছে। মানে কূটনীতির ভাষা যদি বিশ্লেষণ করা হয়, একটা দেশ কখন এই রকম কড়া বার্তা দেয়, যখন সে সংক্ষুব্ধ থাকে, সে মনে করে যে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কর্মকাণ্ড হচ্ছে প্রতিবেশী দেশ থেকে, তখনই এই ধরনের একটা বিবৃতি দেয়, যেটাকে কূটনীতির ভাষায় বলা যায় যে বাংলাদেশ তার বিবৃতির মধ্য দিয়ে 7 নম্বর বিপদ সংকেত পাঠিয়েছে ভারতকে। তো আমি মনে করি প্রতিবেশী কখনোই বদলানো যাবে না, কিন্তু আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতকে অবশ্যই আমাদের প্রতি সুবিবেচনা প্রসূত আচরণ করতে হবে। সীমান্ত হত্যা, আমাদের বাণিজ্যিক যে অসমতা, দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যা না দেওয়া, এই বিষয়গুলো সমাধানের পাশাপাশি আমাদের গণঅভ্যুত্থানের সঙ্গে যে হত্যাকাণ্ড হয়েছে তার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে আশ্রয় না দিয়ে বরং প্রত্যর্পণ যে আইন আছে সেই আইন অনুযায়ী, কূটনীতির পদক্ষেপ অনুযায়ী তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি।